আপনি শুনছেন ফ্যাবুলাস টেলস, গল্প আমার, গল্প তোমার। নমস্কার, আমাদের চ্যানেল ফ্যাবুলাস টেলসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি অদ্রিজা। আজ আমরা হাজির হয়েছি একটি ভিন্ন ধরনের ভৌতিক গল্প নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। লেখক শুভাশিস সাঁতরার কলমে সেই বাড়িটা। গল্পের কথকের চরিত্রে রয়েছে নীল, মুখ্য চরিত্রে অর্থাৎ দাদুর চরিত্রে রয়েছেন সুদীপ, গল্পের সূত্রধর আমি অদ্রিজা। আর কথা বাড়াচ্ছি না, এবার আপনারা গল্পটি উপভোগ করুন। স্কুলের ছুটি এবং টিউশন পড়তে যাওয়ার মাঝের সময়টাই আমার ছেলেবেলার সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর সাক্ষী হয়েছিল আমাদের পাড়ার খেলার মাঠটি। বেলতলা সম্মিলনী, আমাদের গর্ব ও ভালোবাসার ক্লাব। এই মাঠে যখন আমরা ব্যাট বল হাতে নামতাম তখন আমরাই হয়ে উঠতাম শচীন, সৌরভ। আর আমাদের মাঠটা ইডেন গার্ডেন। সেইবার স্কুল ছুটির পরে খেলার মাঠে বন্ধু গুরুপদ হঠাৎই বলে বসে, জানিস তো আমি কাল ডাকাত দেখেছি। আমরা ডাকাতের ব্যাপারে কেবল শুনেছি আগে। কিছুদিন আগে পুতুল মাসি আমার 10তম জন্মদিনে একটা ডাকাতের বই উপহার দিয়েছিল, শ্রীশেন্দু মুখোপাধ্যায়ের ডাকাতের ভাইপো। সে কাহিনী পড়ে যদিও হাসিই পেয়েছিল বিস্তর। আর কয়েকবার বাবার মুখে শুনেছি। বাবা সংবাদপত্রে দেখিয়েছে বিভিন্ন স্থানে ডাকাতির সংবাদ, কিন্তু ডাকাতের গল্প শোনা আর ডাকাতকে স্বচক্ষে দেখার মধ্যে তো বিস্তর পার্থক্য। প্রীতি হঠাৎই বলে বসে, এই গুলবাজ, কাল তো বিয়ে বাড়ি গিয়েছিলি, ডাকাত পেলে কোথায়? গুরুপদ বিজ্ঞদের মতো মুখ করে বলে, আরে বিয়ে বাড়িতেই তো দেখেছি রে। হ্যাঁ মানে, এই তুই ব্যাপারটা খুলে বলতো, বিয়ে বাড়িতে ডাকাত? আমি বলে উঠি। গুরুপদ মাঠের ধারের বেদিতে বসে বলতে শুরু করে, কাল আমার বাবার এক বন্ধুর বিয়েতে আমতার পেরোর দিকে বরযাত্রী গিয়েছিলাম, বুঝলি। আর যাওয়ার পথেই দেখলাম ওদের। আমাদের বাস ওই রাস্তায় যাওয়ার আগে ড্রাইভার খুব সতর্কভাবে বললেন, সামনের সব আলো নিভিয়ে দেওয়া হবে, কেউ যেন বেশি জোরে শব্দ না করে। দেখলাম অন্ধকারে মিশে কারা যেন ঝোপের আড়ালে দাঁড়িয়ে রয়েছে। আমাদের গাড়ি ওই রাস্তা পেরিয়ে যাওয়ার পরেই ড্রাইভার বলল, ওরা নাকি গাছের গুড়ি মাঝ রাস্তায় গড়িয়ে দিয়ে রাস্তা অবরোধ করে দেয়। এরপর চড়াও হয়ে সোনার গয়না, টাকা পয়সা সব লুট করে নেয়। আমাদের পিছনে আসা অন্য একটা বিয়ে বাড়ির বাসে তো ডাকাতি হয়েছে, শুনেই তো আমরা সারা রাত ওখানেই থেকে গেলাম। আমি বললাম, তুই অন্ধকারে কি না কি দেখেছিস? যদি ডাকাতি হতো তাহলে তোদের বাসি বা ছেড়ে দেবে কেন? গুরুপদ আমার কথার বিরোধিতা করে হাত পা নেড়ে কিছু যেন একটা বলতে যাচ্ছিল। হঠাৎ রাস্তার দিক থেকে কাউকে আসতে দেখে থেমে গেল। আমার দিকে তাকিয়ে বলে উঠল, আরে শুভ, ওই দেখ তোর মামা দাদু আসছেন। দাদু, ও ডাক্তার দাদু। ও ডাক্তার দাদু বলে দৌড় লাগালো সকলে। মামা দাদু কেবল আমার গ্রামের বন্ধুদের কাছেই নয়, আমার শহুরে বন্ধুদের কাছেও সমানভাবে জনপ্রিয়। মামা দাদু আমাদের বাড়ি ঘুরতে এলে গুরুপদ, অভিজিৎ, প্রীতি, মনোজ, রাকেশ সব বন্ধুদের আস্তানা হয় আমাদের বাড়ির সংলগ্ন রোয়াকে। আবদার জুড়ে দেয় গল্প শোনার। দাদু যদিও এসবে একদমই বিরক্ত হন না, বরং প্রত্যেকবার গ্রামের বাড়ি থেকে আসলে আমাদের সঙ্গে সঙ্গে বন্ধুদের জন্য কড়াপাকের সন্দেশ, পান্তুয়া, মোয়া নিয়ে আসেন। এই কারণেই আমার বন্ধুগণ আরও একটু বেশি ভালোবাসে ডাক্তার দাদুকে। এইবার মামা দাদু বহুদিন পরে এলো আমাদের বাড়ি। আমি ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম। যদিও আমি যাওয়ার পূর্বেই গুরুপদরা দাদুকে ঘিরে ধরে ব্যাগে আনা আমশক্ত লজেন্স, লেবু লজেন্স হস্তগত করেছে। ডাক্তার দাদু, তুমি ডাকাত দেখেছো? ডাকাত? সে তো দেখেছি অনেকবার ভাইয়েরা, কিন্তু আজ হঠাৎ ভূত প্রেত ছেড়ে
ডাকাতের প্রসঙ্গ? গুরুপদ বিয়ে বাড়িতে গিয়ে ঝোপ নড়তে দেখে ডাকাত ভেবেছে, আর এসে গুল দিচ্ছে আমাদের। তুমি আমাদের ডাকাতের গল্প বলবে? সত্যি ডাকাতের গল্প? মামা দাদু হাসলেন, বললেন, বেশ তো, তোমরা দল বেঁধে পেছনে এসো, আমি একটু হাত মুখ ধুয়ে নি, তারপর ব্যাগে রাখা নারকেল নাড়ু আর মোয়া খেতে খেতে গল্প হবে, কেমন? নাড়ু আর মোয়ার কথা ভেবেই আমাদের সকলের মুখ উজ্জ্বল হয়ে উঠল। গ্রাম থেকে আনা কনকচুর ধানের খই আর নতুন গুড়ের সঙ্গে ঘি মেশানো মোয়া আর নারকেল কুড়ে তার সঙ্গে গুড় দিয়ে বানানো নাড়ু খেতে খেতে আমরা দাদুকে ঘিরে বসলাম রোয়াকে। আমরা জানি এই নাড়ু বা মোয়া বাজারে পয়সা দিয়ে কিনতে চাইলেও পাওয়া যাবে না, কারণ এর সঙ্গে মিশে থাকে আমার দিদার ভালোবাসা ও আদর। মায়ের দিয়ে যাওয়া গরম ধোঁয়া ওঠা চায়ের পেয়ালা হাতে নিয়ে দাদু বলতে শুরু করে, বুঝলে দাদু ভাইরা, আমরা যখন সচক্ষে কোনো কিছু দেখি সব সময় সেটাই যে একমাত্র সত্যি এমনটা কিন্তু নাও হতে পারে। আমাদের দেখা আর অদেখার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য থাকে। এই দেখো না, এমনটা হতেই পারে যে আমরা যেটা দেখছি তার বাইরেও একটা গুরুতর কিছু আমাদের অদেখা থেকে যাচ্ছে, অজানা থেকে যাচ্ছে। হয়তো গুরুপদ মিথ্যে বলছে না, ওই ঝোপের আড়ালে সত্যিই ডাকাত লুকিয়েছিল। প্রিয় ডাক্তার দাদুর সমর্থন পেয়ে গুরুপদ আমাদের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসে। সেদিকে কটমট করেছে মনোজ বলে ওঠে, তুমি ডাকাত দেখেছো ডাক্তার দাদু? বললে না তো? আমি তো প্রত্যন্ত গ্রামের ছেলে দাদু ভাই, ডাকাত দেখেছি বহুবার। ছেলেবেলায় যখন ন্যায়রত্নপুরে প্রথম গিয়েছিলাম বাবা মায়ের হাত ধরে, তখন সন্ধেবেলায় আমার বেশিরভাগ সময় কাটত চিলের ছাদের এক চিলতে ঘরে। আমার বাবা ছিলেন একেবারে যাকে বলে বই পোকা, বুঝলে। তা বাবার ওই চিলের ছাদের ঘরে যে কত মূল্যবান প্রাচীন বই ছিল তার সঠিক সংখ্যা মনে নেই, তবে তার কিছু কিছু আমিও পেয়েছি উত্তরাধিকারে। আমি তাই গর্ব করে বলি, বাবা আমায় ঢের অর্থ ভাণ্ডার দিয়ে যাননি, কিন্তু জ্ঞানের ভাণ্ডার দিয়ে গেছেন। তো যাই হোক, ওই চিলের ছাদের ঘরে আমি পত্র পত্রিকা বইপত্র নাড়াঘাটা করতাম, পড়ার চেষ্টাও করতাম। এই চিলের ছাদের ঘরের আরও একটা ভালো লাগা জিনিস ছিল জানো, আমার ঘরের উত্তর দিকে বড় খড়খড়ি লাগানো জানলাটা। এই জানলা দিয়ে দূর দূরান্ত অবধি ছবির মতো সাজানো আমার নতুন গ্রামটাকে দেখতে পেতাম। পূর্ণিমার রাতে এই জানলা দিয়ে তাকালে বড় স্নানের ঘাটের জলে জ্যোৎস্নার আলোর রূপালি চাদর বিছিয়ে থাকতে দেখা যেত। এই রাতগুলো এত মায়াবী হতো, আমি সেই জ্যোৎস্না মাখা রাতের নীরব মায়ায় আস্তে আস্তে ডুবে যেতাম জানো। এ আশেপাশের জ্ঞান ট্যান সব লোপ পেয়ে যেত আমার ভাবুক মন হারিয়ে যেত বড় স্নানের ঘাট পেরিয়ে, বুড়ো শিবের মন্দির পেরিয়ে, সিয়াগড়ের মাঠ পেরিয়ে, দূরে, আরো অনেক দূরে, বুঝলে। দেখলাম দাদুর চোখের কোণ চিকচিক করছে। পুরনো কথা মনে পড়ে আবেগী হয়ে পড়েছে রাশভারী মানুষটি। কি যেন একটু ভেবে আবার গল্প বলতে শুরু করলেন। তো একবার কি হলো, একবার ছিল এমনই এক জ্যোৎস্না ভরা রাত্রি। আমার তখন বুঝলে দাদু ভাই 8-9 বছর বয়স। সন্ধ্যায় নিজের পড়াশোনার পাঠ চুকিয়ে চিলের ছাদের ঘরে বসে আছি,
আর জানলা দিয়ে তাকিয়ে আছি আমাদের সিয়াগড়ের মাঠের দিকে। দেখলাম বুড়ো শিবের মন্দিরের পাশ দিয়ে কয়েকজন ভীম দর্শন মূর্তি সিয়াগড়ের মাঠের দিকে দৌড়তে দৌড়তে কোথায় যেন মিলিয়ে যাচ্ছে। চাঁদর আলো স্পষ্ট দেখলাম লোকগুলো মালকোঁচা মারা ধুতি, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। লোকগুলোর মধ্যে দুজনের হাতে আবার জ্বলন্ত মশাল, আর বাকিদের হাতে ধরা লাঠির মাথায় এই জ্যোৎস্নার আলোতেও মাঝে মাঝে বিদ্যুতের মতো ঝিলিক দিচ্ছে। জানো, এই সিয়াগড়ের মাঠের বেশ কিছু বদনাম রয়েছে। আমাদের গ্রামের লোকের মুখে মুখে সেসব গল্প ঘোরে, সে একদিন বলবো পরে। সন্ধ্যার পর এই মাঠের দিকে যাওয়া তো দূর, কেউ চোখ তুলেও দেখে না। সেই মাঠ দিয়ে ছুটে পালাচ্ছে এরা কারা? আমি তড়িঘড়ি ছুটলাম বাবাকে জানাতে। পরের দিন শুনলাম বাবা মাকে বলছে রায়দের বাড়িতে নাকি ডাকাত পড়েছিল গত রাতে। দেখলাম মায়ের মুখটাও আতঙ্কে কেমন পাংশু হয়ে গেল। ইষ্টনাম জপ করলেন বিড়বিড় করে। আমার যদিও সেই সবে বিচলিত হবার সময় ছিল না, কারণ আমি তো ততক্ষণে বুঝে গেছি কালকের ওই ভীম দর্শন মূর্তিগুলো আসলে কারা। এটা আমার প্রথম ডাকাত দেখা, বুঝলে। এর পরেও বেশ কয়েকবার আমাদের গ্রামে, পাশের গ্রামে ডাকাতির গল্প শুনেছিলাম আমি, কিন্তু আমি এখন তোমাদের সেই ঘটনার কথা বলবো যেবার প্রথম সামনাসামনি ডাকাত দেখেছিলাম, আর তার সঙ্গে সাক্ষী থেকেছিলাম সেই অবিশ্বাস্য অপ্রীতিকর ঘটনার, যা আমাদের গোটা গ্রামকে কাঁপিয়ে দিয়েছিল। মুখে একটা নাড়ু পুড়ে সোজা হয়ে বসলাম আমরা। দাদু আবার বলতে শুরু করলেন। আমি তখন সদ্য হোমিওপ্যাথি পাশ করে ডাক্তারি প্র্যাকটিস শুরু করেছি। আমি যে সময়ের কথা বলছি তখন আমাদের গ্রামগুলোতে বিজলি বাতির আলো ঢোকেনি। ভারতের সাথে চীনের যুদ্ধ ঘটে গেছে এবং তার বছরখানেক আগেই ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ বন্ধ হয়েছে। আমি বলছি সেই 60-এর দশকের কথা। দুটো ভয়ঙ্কর যুদ্ধের ফলে আমাদের দেশের অর্থনীতির বাজার তখন আগুন। মানুষের হাতে কাজ নেই। শহরের দিকের কলকারখানাগুলোতে সামান্য মজুরিতে কাজ করতে ছুটছে গ্রামের মানুষ। খাদ্যদ্রব্যের দামও আকাশ ছোঁয়া। এরকম ভয়ঙ্কর অবস্থায় আমাদের গ্রামে আবার প্রচণ্ড ডাকাতের উপদ্রব শুরু হলো। আসলে কি জানো দাদু ভাইরা, আমাদের পেটে টান না পড়লে কেউ সাথে ডাকাত সাজতে যায় না। তাই আমি ডাকাতদের ঘৃণা করতে পারিনি কোনো দিনই। ওরাও পরিবার পরিজনকে নিয়ে বাকি জীবনটা সুখে কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখা আমাদের মতোই সাধারণ মানুষ। বিদ্বেষ আর কিছু অসাধু মানুষজনের গোপন অভিসন্ধি ওদের হাতে অস্ত্র তুলে দিতে বাধ্য করায়। যাই হোক, তোমরা এসব রাজনীতির তত্ত্ব কথা এখন বুঝবে না। আমরা আবার গল্পে ফিরি। সেইবার এই ডাকাতের উপদ্রবে আমাদের গ্রামের মানুষজন রাতে ভয়ে কাঁটা হয়ে থাকত। স্থানীয় দারোগা অবশ্য ওদের কয়েকবার ধরার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে প্রতিবারই। ডাকাতের হাত থেকে বাঁচতে আমরা তখন নিজেরাই কিছু কর্মপন্থা বেছে নিই। প্রত্যেক গ্রামবাসী ঘরে লাঠি সোঁটা, বর্ষা, রামদা এসব মজুদ রাখতে শুরু করে। আর আমাদের গ্রামের দুই সম্ভ্রান্ত গৃহস্থ, বুঝলে, এই ভট্টাচার্য আর চন্দ্রবণিক,
এদের বাড়িতে ছিল দুটো দোনলা বন্দুক। গ্রামের কোনো বাড়িতে ডাকাত পড়েছে বুঝতে পারলেই সেই বাড়ির লোকজন ভেতর থেকে ছাদে উঠে শাঁখ বাজাতে শুরু করত, আর গ্রামের লোকেরা যার কাছে যা অস্ত্র আছে তা নিয়ে দৌড় দিত ডাকাতদের মোকাবিলায়। গ্রামের একত্রিত প্রচেষ্টায় ডাকাতেরা খুব একটা সুবিধা করতে পারত না। খালি হাতেই তাদের ফিরে যেতে হয়েছিল বেশ কয়েকবার। কিন্তু কিন্তু এই শান্তি বেশি দিন স্থায়ী হলো না। পুলিশদের ঘোল খাওয়ানো ডাকাত দল তাদের বাগে আনা কি এতই সোজা? তা সেইবার পাশের গাজীপুর গ্রামে থিয়েটার করার জন্য কলকাতা থেকে অনেক নামি বেনামি শিল্পীরা এসেছিল। তা গ্রামের সব পুরুষেরা দল বেঁধে চলল থিয়েটার দেখতে, আর গ্রামে থেকে গেল বেশিরভাগ মহিলা আর কয়েকজন ছেলে ছোকরারা। আমি আবারও মনে করিয়ে দিই তোমাদের, আমি যে সময়ের কথা বলছি তখন আমাদের কাছে সিনেমা দেখাটা ছিল একটা বাহুল্য। 70-এর দশকে একটা সিনেমা হল অবশ্য তৈরি হয়েছিল, কিন্তু সেটা ছিল গ্রাম থেকে 20 মাইল দূরে। তাহলেই বুঝে দেখো সেই সময় আমাদের কাছে থিয়েটারের জনপ্রিয়তা কেমন ছিল। তা সেইবার আমিও গিয়েছি বাবার সঙ্গে থিয়েটার দেখতে, বুঝলে। গ্রামের সকলে খুব নিশ্চিন্ত মনে ছিল, কারণ বিগত কয়েকদিনে ডাকাতির মতো ঘটনা আর ঘটেনি গ্রামে। কিন্তু আমরা টের পাইনি ডাকাতেরাও এই সুযোগের আশাতেই ওঁত পেতে আছে। তারা এবার ডাকাতি করার এক নতুন পন্থা খুঁজে বের করে। দেওয়াল বেয়ে ছাদে উঠে প্রথমেই তারা হানা দেয় বেনে বাড়িতে। তা তাদের বাড়িতে সেই সময় পুরুষ বলতে ছিল কেবল বেনেদের ছোট ছেলে গোপাল আর বাড়ির মহিলা এবং কচি কাচারা। সবাই সন্ধ্যাবেলায় গল্পের আসর জুড়েছিল বৈঠকখানায়। ওপরের ঘরে কখন যে ডাকাত দল ঢুকেছে কেউ টেরও পায়নি। বাড়িতে যে সাক্ষাৎ কালান্তক ডাকাত দল উপস্থিত তা প্রথমে টের পায় গোপালই। কোনো এক কাজে গোপাল সিঁড়ি দিয়ে উঠছিল দোতলার ঘরে। হঠাৎ সে দেখে কতগুলো ছায়ামূর্তি নিঃশব্দে নেমে আসছে ছাদে সিঁড়ি বেয়ে। তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দেয় আসন্ন বিপদের। হাতে ধরা লণ্ঠনটা কোনো মতে সিঁড়িতে নামিয়ে রেখে পা টিপে টিপে বৈঠকখানার ঘরে চলে আসে সে। তাড়াহুড়ো করে ঘরে এসে কাউকে কিছু না বুঝতে দিয়ে কিলটা লাগিয়ে দেয়। কিন্তু ততক্ষণে ডাকাত দল উপরের ঘর তছ নচ করে কিছু না পেয়ে নিচে নেমে এসেছে। বাড়ির সকল মেয়ে বউরা ডাকাতদের হুঙ্কার আর উপদ্রবে তটস্থ হয়ে যায়। বাড়ির মহিলাদের কান্নার শব্দে ততক্ষণে ডাকাত দল টের পেয়ে গেছে যে লোকজন সকলে একটা ঘরে লুকিয়ে। তারা দরজায় এলো পাথারি ধাক্কা মারতে থাকে, কিন্তু বণিক বাড়ির সেগুন কাঠের মজবুত দরজা তা কি সহজে ভাঙবার জিনিস? কিন্তু বেশ কিছুক্ষণ ধাক্কা দেবার ফলে দরজার আগল খানিক আলগা হয়ে এলে একজন ডাকাত হাত ঢুকিয়ে খিলটা খোলার চেষ্টা করতে থাকে। গোপাল বিপদ বুঝে ঘরের কোণে পড়ে থাকা রামদাটা তুলে ডাকাতের হাতে মারে এক কোপ। দায়ের কোপে ডাকাতের হাত তখন অর্ধেক ঝুলে গেছে। গোপালের তখন সেদিকে হুঁশ নেই, তার মাথায় তখন খুন চেপে গেছে। সে এলো পাথারি কোপ মারতে থাকে হাত লক্ষ্য করে। দু একবার কোপ পড়ায় ডাকাতের হাত ততক্ষণে বাদ হয়ে ঘরের মধ্যে এসে পড়েছে। রক্তে ভেসে যাচ্ছে মেঝে। ডাকাতের মারণ আর্তনাদে বেনে বাড়ির পরিবেশ ততক্ষণে ভারী হয়ে গেছে। সঙ্গীরা ওই অবস্থা দেখে ভয়ানক ক্ষিপ্ত হয়ে দরজা লক্ষ্য করেই বন্দুক থেকে গুলি ছুটতে শুরু করে। আমরা থিয়েটার দেখে খোশ গল্প করতে করতে গ্রামের বাজারে পা রাখার সঙ্গে সঙ্গে শুনতে পাই আকাশ বাতাস বিদীর্ণ করা সেই গুলির আওয়াজ।
বিপদ বুঝতে পেরে আমরা সকলে রুদ্ধশ্বাসে দৌড় দিই আওয়াজের দিকে। একসাথে বহু মানুষের কোলাহল শুনে ডাকাত দল রণে ভঙ্গ দিয়ে পালিয়ে যায়। খালি হাত কাটা ডাকাতটা পালাতে পারেনি, সে ধরা পড়ে যায় গ্রামবাসীদের কাছে। এরপরে পুলিশের পাহারা বসে বেনে বাড়ির সামনে। গোপালের বীরত্ব আমাদের গ্রাম ছাড়িয়ে আশেপাশের প্রতিবেশী গ্রামেও ছড়িয়ে পড়ে। সেই যাত্রায় একটা পুরনো দরজা ঢাল হয়ে বাঁচিয়ে দিয়েছিল গোটা বেনে পরিবারকে। আমরা খানিক অধৈর্য হলাম। ডাকাতকে মারার ঘটনা নিঃসন্দেহে দুঃসাহসিক, কিন্তু ডাক্তার দাদু যে বললেন কোনো এক ঘটনা নাকি এতটাই অবিশ্বাস্য ছিল যে পুরো গ্রাম কেঁপে উঠেছিল ভয়ে। এই ঘটনা তো তেমন ভয়ের নয়। আমাদের মনের কথা জানি না কিভাবে প্রত্যেক বাড়ি বুঝে ফেলার এক আশ্চর্য ক্ষমতা ছিল ডাক্তার দাদুর। আমাদের দিকে হেসে বললেন, গল্প শুনতে গেলে এত অধৈর্য হলে চলে দাদু ভাইরা। ধৈর্য ধরো, গল্প এখনো শেষ হয়নি। এমন সময় বাইরে কোনো এক বিক্রেতার গলার আওয়াজ শোনা গেল। আমাদের পাড়ায় সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মা কাকিমাদের শাঁখের ধ্বনির আওয়াজ ছাপিয়ে শোনা যেত আমাদের কচিকাচাদের মন ভালো করা হ্যামিলনের বাঁশির সুর, মেটো পথ ধরে ভেসে আসা ফুচকাওয়ালা ও চটপটিওয়ালাদের হাঁক ডাক। কোনো দিন সময় মতো পড়া দিয়ে দিলে মায়ের কাছে আবদার জুড়ে পেতাম 10 টাকার ফুচকা বা 5 টাকার চটপটি। কিন্তু আজ আবদার করতে হলো না। মামা দাদু নিজে থেকেই আমাদের সকলের জন্য 5 টাকা করে চটপটি কিনে দিলেন। আমরা আনন্দ করে শালপাতায় মোড়া সেই গরম গরম অমৃত খেতে খেতে আবার গল্প শোনায় মন দিলাম। দাদু আমার মাথায় হাত বলিয়ে দিতে দিতে বলতে শুরু করলেন, এরপর বেশ কিছুদিন নিরাপদে কেটে গেল আমাদের গ্রামের জীবন। আমার ডাক্তারের পসার তখন বেশ জমে উঠেছে। সেই সময় আমাদের আশেপাশে 2-3টে গ্রামে ডাক্তার বলতে ছিলাম কেবল আমি। ফলে গ্রামের মানুষদের আপদে বিপদে একমাত্র ভরসাস্থল ছিলাম। আমি কোনোদিনই ধনী গরিব জাত ধর্ম এসব তুচ্ছ জিনিসকে গুরুত্ব দিইনি। বাবার কাছ থেকে শিক্ষা পেয়েছিলাম যে গ্রামের লোকজনকে আপন করে নিতে আর নিজের জীবিকাকে নিজের থেকে বেশি ভালোবাসতে। সেই শিক্ষাকে পাথেয় করে গ্রামের লোকজনের অসুখে বিসুখে নিজের ডাক্তারি বিদ্যার সমস্ত জ্ঞান উজাড় করে দিতাম আমি। আমার এই জীবনের শেষ দিনান্তে এসে একটা দিনের কথা এখনো মনে পড়লে গায়ে কাঁটা দেয় জানো। আমার সীমিত জ্ঞানে এমন কোনো ঘটনা ঘটতে পারে বলে আমি বিশ্বাসই করতাম না, যদি না আমি নিজে সেই ঘটনা প্রত্যক্ষ করতাম। শুধু আমি কেন, আমাদের গ্রামের মানুষজন, স্থানীয় পুলিশ মহলও রীতিমতো নির্বাক হয়ে গেছিল সেই ঘটনায়। আমি এখন তোমাদের সেই গল্পই বলবো। সেদিন ছিল জ্যৈষ্ঠ চাঁদি ফাটা গরমের দিন, বুঝলে। তা আমাদের গ্রামে তোমাদের শহরের মতো অস্বস্তিকর তাপপ্রবাহ না থাকলেও যাদের ঘরের বাইরে কাজে যেতে হতো তারা চাতকের মতো অপেক্ষায় থাকতো সন্ধ্যা কখন নামবে। কারণ সকালের অসহ্যকর দাবদাহকে ফুঁ দিয়ে নিভিয়ে রাত্রি তার শীতল পাটি বিছিয়ে দিত সমস্ত গ্রাম জুড়ে। সন্ধ্যা একটু ঘনিয়ে এলে আমি আমার চেম্বার সেরে ঘরে ফিরে অভ্যেস মতো বড় পুকুরে নাইতে যেতাম। স্নান সেরে চণ্ডী মণ্ডপে আমি বেশ কিছুক্ষণ মায়ের মূর্তির পানে চেয়ে বসে থাকতাম। মা আমার সারাদিনের ক্লান্তি এক নিমেষেই দূর করে দিতেন। সেই দিন স্নান সেরে উঠতে যাব, শুনলাম বেশ কিছু গ্রামের লোকজন আমার নাম ধরে ডাকাডাকি করছে। ডাক্তার দাদা, ও ডাক্তার দাদা, বাড়ি আছো ডাক্তার দাদা? ও ডাক্তার দাদা, ডাক্তার দাদা বাড়ি আছো? অবস্থার গুরুত্ব অনুধাবন করে আমি আমার অবস্থান জানানোর জন্য হাঁক দিলাম তাদের উদ্দেশ্যে।
আর রমাপদ বলে একজন তাড়াতাড়ি এগিয়ে এলো ঘাটের দিকে। সে হাঁপাতে হাঁপাতে বলল, ডাক্তারদা একটু তাড়াতাড়ি চলুন। বিপদ আন্দাজ করে তাকে প্রশ্ন করলাম, হাঁপাচ্ছ কেন? কোনো গুরুতর বিপদ হয়েছে বুঝি? সে সংক্ষেপে যা বলল তা কিছুটা এইরকম, এই পাশের কামার গড়িয়ায় নাকি হরিবাগদির বাড়িতে ডাকাত পড়েছিল। কিন্তু আশ্চর্য এই যে এই ডাকাতরা ডাকাতি ছেড়ে হঠাৎই আর্তনাদ করতে করতে ছুটতে থাকে। একে তখনও রাত নামেনি, অন্যদিকে ডাকাতদের চিৎকার শুনে গ্রামবাসীরা সমবেত হয়ে খুব সহজেই ডাকাত দলকে ধরে ফেলে। ডাকাতেরা নাকি ন্যূনতম প্রতিরোধও করেনি। ডাকাত দলের ওরকম আচরণ আর তাদের ভূতগ্রস্ত মুখের দিকে তাকিয়ে বিপদ বুঝে বংশী, মোড়ল আর আরও কয়েকজন হরির বাড়ি গিয়ে দেখে হরি, তার বৃদ্ধা মা, বউ, ছেলে মেয়ে সকলে মরে পড়ে আছে। কিন্তু সবচেয়ে আশ্চর্য কি জানো, এদের কারো শরীরে কোনো ক্ষতের চিহ্ন নেই, যেন পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে সকলে। আমিও এক বিন্দু সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব একটা পাঞ্জাবি গায়ে দিয়ে রওনা হয়ে যাই। এর পরের ঘটনা যেতে যেতে শুনলাম, ডাকাতগুলোকে অসত্য গাছতলায় বেঁধে একদল লোক ছুটে এসেছিল আমার কাছে, আর একদল গেছে স্থানীয় চৌকিতে দারোগাকে এত্তলা করতে। আমি যখন রওনা দিই বুঝলে, তখন বেশ অন্ধকার হয়ে এসেছে, চারিদিক নিস্তব্ধ, জ্যোৎস্নার আলো ধুয়ে দিয়ে যাচ্ছে রাস্তাঘাট, আর মৃদুমন্দ বাতাস শরীর মনকে সতেজ করছে। দূরে খড়িবন থেকে এক নাগারে শিয়াল ডেকে চলেছে, আর মাঝে মাঝে রাত চড়া পাখিদের ডানা ঝাপটানোর আওয়াজ পরিবেশকে আরো মনোময় করে তুলেছে। চারিদিকে মন ভালো করা শান্তির আভাস। যদিও গ্রামের বুকে যে কি অশুভ সংকেত বয়ে এসেছে তা এই গ্রামের অর্ধেক মানুষই জানে না। তখন গিয়ে দেখলাম আমার ধারণা ভুল। নিস্তরঙ্গ গ্রাম্য জীবনে হঠাৎই কোনো অস্বাভাবিক কিছু ঘটেছে, এই আভাস পাওয়া মাত্রই আশেপাশে বেশ ভালোই জটলা জমা হয়েছে। পুলিশ তখনও আসেনি। আমি ভিড় ছড়িয়ে সামনে গিয়ে পাশাপাশি 5টা মৃতদেহ দেখে ততক্ষণে ঘাবড়ে গেছি। এমনভাবে পাশাপাশি পড়ে আছে, দেখলে মনে হবে পরম শান্তিতে ঘুমোচ্ছে এরা, আর নয়তো খুব ঠান্ডা মাথা এদেরকে কেউ মেরে পাশাপাশি শুইয়ে রেখেছে। শীতল হাওয়ায় দোলা খেতে খেতে হেঁটে এলাম, অথচ এই বাড়িটার আশেপাশের বাতাস কেমন যেন গুমুট মেরে আছে। ভালো করে দেখলাম চোখের সামনে পড়ে থাকা 5টা লাশের দিকে। আমার সঙ্গে হরির বুঝলে খুব একটা পরিচয় ছিল না, তাকে 2-1বার বাজারে দেখেছি এই যা। কিন্তু পুরো পরিবারের এমন আশ্চর্যজনক মৃত্যু, বিশেষ করে হরির বাচ্চাগুলোকে দেখে আমার চোখ ফেটে জল এলো। আর সবচেয়ে আশ্চর্যর বিষয় হলো, এদের কারোর মুখে মৃত্যু ভয় নেই, শরীরে কোনো ক্ষতচিহ্ন নেই, এমনকি সারা বাড়িতে কোথাও ধস্তাধস্তির কোনো চিহ্নও নেই। ইতিমধ্যে দারোগা ইন্দ্রনাথ এসে গিয়েছিলেন। দারোগা ভিড় ঠেলে এসে তাকালেন আমার দিকে। আমার সাথে আগেই পরিচয় ছিল ওনার। আরে ডাক্তারবাবু, আপনিও এসেছেন? যাক, ভালোই হলো। নাড়ি পরীক্ষা করে দেখেছেন? না, আসলে এমন ঘটনা দেখে আমি কিছুটা ঘাবড়েই গেছিলাম, কিন্তু ভালো করে প্রত্যেকের শরীর পরীক্ষা করে তো আমার চক্ষু চড়ক গাছ। প্রত্যেকের শরীর প্রায় পাষাণের মতো ঠান্ডা। চোখ পরীক্ষা করে দেখলাম ফুলে উঠেছে, চামড়ার রং ফ্যাকাশে, পাতলা আঁশের মতো হয়ে গেছে চামড়াগুলো, যেন এক্ষুনি খসে অস্থি মজ্জা সব বেরিয়ে পড়বে। আমি আরো ভালোভাবে মৃতদেহগুলো হাত দিয়ে পরীক্ষা করে বুঝলাম এদের মৃত্যু বড়ই অস্বাভাবিক। এদের মৃত্যু কিছু প্রহর আগে হতেই পারে না,
অন্তত 1 সপ্তাহের মরা শরীর না হলে শরীর এরম পাষাণের মতো ঠান্ডা আর ইস্পাত কঠিন শক্ত হয়ে যায় না। কিন্তু কিন্তু এতদিনের মরা, চামড়ার রং পাল্টে গেলেও একটু পছন্দ ধরেনি। এটা কি করে সম্ভব? আমি অবাক হয়েছি দেখে দারোগা ইন্দ্রনাথ বলল, কি ব্যাপার ডাক্তারদা, কিছু কি সন্দেহ করছেন? আমি সামান্য ইতস্তত করে বললাম, আমার মনে হয় ডাকাতগুলো মিথ্যে বলেনি। এদের মৃত্যু কিন্তু কিছুটা আগে নয়, বরং বেশ কয়েকদিন আগেই ঘটেছে। আমি নিজেও কিছু বুঝতে পারছি না, তবে এদের শরীরের সব লক্ষণ দেখে এটা বলতে বাধ্য হচ্ছি। তাছাড়া ডাক্তারদা, যদি বেশি দিনের মরা হতো তাহলে শরীর পচে দুর্গন্ধ ছড়াতো না? কথাটা ভুল বলেননি দারোগাবাবু, আমি তো আশ্চর্য ওখানেই হচ্ছি। কিন্তু আমার ডাক্তারি বিদ্যা ভুল না হলে আমি নিশ্চিতভাবে বলতে পারি এটা একদিনের মরা নয়। সেটা হলে এমন পাথরের মতো ঠান্ডা ও কঠিন হয়ে যেত না শরীর। ওদের চোখগুলো দেখেছেন কি ভয়ানক! গ্রামের লোকেরা নিজেদের মধ্যে চোখ চাওয়াচাওয়ি করে। আমি বুঝতে পারি যে এরা আমার কথা বিশ্বাস করছে না, আর না করাটাই স্বাভাবিক। খালি আমায় সরাসরি কিছু বলতে পারছে না, সম্মান করে বলে। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই ইন্দ্র দারোগা আর তার পেয়াদারা লাশ আর ডাকাতগুলোকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করল। বাড়ি ফিরলাম প্রায় মাঝরাতে। আমাদের পাড়ায় তখন শ্মশানের নিস্তব্ধতা। বাড়িগুলোর ঘুমন্ত শরীরে আলো আঁধারের খেলা চলছে। খালি আমার মা অত রাতেও আমার জন্য দৌড় আগলে জেগে রয়েছে। আসলে ছেলেরা না ফিরলে মায়েরা শান্তিতে ঘুমোতে যেতে পারেন না যে। সেদিন ফিরে খালি মনে হচ্ছিল ওই 5টা নিষ্প্রাণ মুখের কথা। আমার চিকিৎসা জীবনে এমন ঘটনার সাক্ষী থাকবো ভাবিনি কোনো দিন। খালি মনে হতে লাগলো, আমি কি ভুল পরীক্ষা করলাম? আমার কাছে সব শুনে মা বলল, তোর তো কোনো ভুল নাও হতে পারে। দেখ, ওই বাড়িতে কোনো দানও বাসা বেঁধেছে। দানও বলে কিছু হয় না মা, বলে মায়ের কথার কিছুটা বিরোধিতা করলাম। মাও আর সেরকম কিছু বললেন না। এরপর প্রায় দিন 2 কেটে গেল। গ্রামের লোকজনও হরির কথা মোটামুটি ভুলে যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে। দিন 2 পরে হঠাৎ বেলা দুপুরে একটা কাণ্ড ঘটল। সেই সময় আমি চেম্বারে একাই ছিলাম, রোগীর ভিড়ও খুব একটা নেই। দেখি গ্রামের রমাপদ হাঁপাতে হাঁপাতে চেম্বারে ঢুকলো। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই বলল, হরিবাগদির ব্যাপারটা মনে আছে ডাক্তারদা? আলবাত, কেন বলো তো? তুমি শীঘ্রই একবার বাজার চলো। ইন্দ্র দারোগাবু নাকি রিপোর্ট এনেছে, তোমার কথাই নাকি সত্যি। হরি নাকি দিন 10 আগে মারা গেছে। তাড়াতাড়ি গিয়ে দেখলাম গ্রামের লোকেদের মধ্যে চাপা উত্তেজনা। কেউ এমন অলৌকিক ব্যাপার সম্মুখে প্রত্যক্ষ করলেও বিশ্বাস করতে পারছে না। ইন্দ্র বলে উঠল, ধন্যী আপনি ডাক্তারদা। সেদিন গ্রামের কেউই, এমনকি আমিও বিশ্বাস করতে পারিনি আপনার কথা। দেখলাম গ্রামের সকলের চোখে আমার প্রতি সম্ভ্রমের দৃষ্টি। কিন্তু আমার মাথায় তখন ঘুরপাক খাচ্ছে বেশ কিছু প্রশ্ন। এতদিনের মরা, কোনো দুর্গন্ধ নেই কেন? লোকজন বলছে ওদের বাচ্চাগুলোকে দেখেছে, অথচ আমি পরীক্ষা করে দেখেছিলাম যে ওরা অনেকদিন আগেই মারা গেছে। বেশ কয়েকদিন এই অস্বাভাবিক অতিলৌকিক ঘটনা নিয়ে গল্পগুজব চলল গ্রামের পথে ঘাটে, হাটে বাজারে। নানা মুনির নানা মত শোনা গেল। একজন প্রতিবেশিনী বলল, হরির বউটা ডাইন ছিল গো, ডাইন ছিল। এমনিতেও তো রাস্তাঘাটে দেখতে পাওয়া যেত না, আর যখন যেত দেখতাম কোথা থেকে যেন সাপের খোলস, পাখির বাচ্চা তুলে নিয়ে আসছে। হরি একবার সাত করে গরু পুষেছিল, দেখলে না কিছু দিনের মধ্যেই কেমন যেন শুকনো পানা হয়ে গেল অত বড় গাভীটা, কেমন করে মারা গেল। গ্রামের ছেলে ছোকরারা রটালো, আসলে হরি নিশ্চয়ই কোনো দানর পুজো করত, একটু বেশি বিষয় আশয়ের আশায়।
যদিও কয়েকদিন কেটে যাওয়ার পর মানুষজনের কৌতূহল আর এসব রায়দান নিজে থেকেই থিতু হয়ে এলো। সবাই আবার নিজের স্বাভাবিক গ্রাম্য জীবন পথে ব্যস্ত হয়ে পড়ল আগের মতোই। এর কিছুদিন পরে ঘটনা মোড় নিল সম্পূর্ণ অন্যদিকে। সে বাড়িটার জানালায় নাকি আশেপাশের মানুষজন প্রায়শই হরি বা হরির বউকে দাঁড়িয়ে থাকতে দেখত। শান্ত স্থির দৃষ্টি নিয়ে ওরা নাকি তাকিয়ে থাকতো গ্রামের মানুষজনের দিকে। এমনকি হরির বাচ্চাদের হাসি কান্নার শব্দও নাকি ঘরের চৌহদ্দি পেরিয়ে বাতাসে মিশে রক্ত হিম করে দিত লোকজনের। যদিও আমি বা বাবা কোনোদিনও দেখিনি এসব, আমরা এগুলো ঘাল গল্প বলেই উড়িয়ে দিতাম। গ্রামের লোকজন ব্যস্ত সমস্ত হয়ে বেশ কয়েকবার ওজা টোজা ডেকে এনেছিল, যদিও তাতে কোনো সুবিধা করা যায়নি। ওজারা নাকি ওই বাড়ির চৌকাঠি হতে পারতো না। প্রত্যেকেই বলে ওই বাড়িতে ভীষণ শক্তিশালী কোনো এক অশুভ শক্তি বাসা বেঁধেছে। মনে হয় হরি বা হরির বউ কোনো কিছু প্রাপ্তির আশায় এই অশুভ শক্তিকে আমন্ত্রণ জানিয়েছিল। এরপর ধীরে ধীরে ওই বাড়ির চারপাশে সন্ধ্যার পর মানুষজনের যাতায়াত পুরো বন্ধ হয়ে গেল। অতি সাধারণ গ্রাম্য গৃহস্থ হরি ঠিক কোন উদ্দেশ্য নিয়ে কোনো অশুভ শক্তিকে আমন্ত্রণ জানাতে পারে তা আমার সাধারণ মস্তিষ্কে তো ঢুকছিল না। আমি বরাবরই যুক্তিতর্কের কোষ্ঠী পাথরে ফেলে এইসব ঘটনার ব্যাখ্যা ভাবতে চেয়েছি। মনে হয়েছে নিশ্চয়ই আমাদের সরল গ্রামবাসী ওই অস্বাভাবিক ঘটনা মন থেকে মানতে না পেরে ভীষণভাবে ভয় পেয়ে ওইসব হ্যালুসিনেট করছে। যদিও আমার ভুল ভেঙেছিল অনেক পরে। গল্পের প্রথমেই আমি বলেছিলাম দাদু ভাইরা, আমাদের দেখার বাইরে জানার বাইরে একটা অদেখা অজানা জগৎ রয়েছে। আমাদের এই স্থূল চোখ দিয়ে সেই জগৎকে দেখা যায় না সচরাচর। এই ঘটনার বহুদিন পরে আমায় একবার একটা জরুরি তলব পেয়ে যেতে হয়েছিল বাইনান নামক একটা গ্রামে। তা সে আমাদের গ্রাম থেকে প্রায় 4 ক্রোশের রাস্তা। যদিও এই দূরত্ব আমার উদ্যমের কাছে নস্যি ছিল। আমি আমার সব সময় সঙ্গী হারকিউলিস সাইকেলটা নিয়ে যে কোনো জায়গায় প্রায় উড়ে উড়ে পৌঁছে যেতাম, বুঝলে। আমি আদর করে সাইকেলটার নাম দিয়েছিলাম বাদল। তো সেদিন আমার রুকি দেখতে বেশ রাত হয়ে গিয়েছিল। বাদলকে সঙ্গী করে গুনগুন করে শ্যামা সঙ্গীত গাইতে গাইতে আঁকা বাঁকা মেটো পথ দিয়ে অজানা অচেনা দিঘির আলপথ ধরে বেশ প্রসন্ন চিত্তে ফিরে আসছি নিজের বাড়িতে। আকাশে শুক্লপক্ষের চাঁদ জ্যোৎস্নাকে নিয়ে অভিসারে বেরিয়েছে। আমি তখন সাইকেলের প্যাডেলের গতি বাড়িয়ে কামার গড়িয়ায় প্রবেশ করছি। আর কিছুটা গেলেই আমার গ্রামের সীমানা। বাদলের পিঠে চেপে যখন হরির বাড়ির পাশ দিয়ে এগোচ্ছি, তখন আচমকাই কি মনে হতে তাকালাম হরির ঘরের দিকে। আর সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্টের মতো স্থানুবৎ হয়ে দাঁড়িয়ে গেলাম ওইখানে। মাটি আলগা হয়ে এসেছে বাড়িটার। লতা পাতার ঝোপঝাড় ঢেকে গেছে বাড়ির একটা দিক, কিন্তু ঝোপে ঝাড়ের জঙ্গল পেরিয়ে খোলা জানালার ওই পাশে অন্ধকার মেখে দাঁড়িয়ে আছে। ওটা কে? আমার স্মৃতিশক্তি প্রখর বরাবরই, আর দৃষ্টিশক্তিও। চাঁদের আলোয় আমি ততক্ষণে চিনে নিয়েছি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা মূর্তিটাকে। আমি নিজে হাতে ওর নাড়ি পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেছিলাম গ্রামবাসীদের সামনে। আমার চিনতে কোনো ভুল হবে না। আমার দিকে তাকিয়ে ঠোঁট টিপে শয়তানি হাসি হাসছে হরি। বছর খানেক আগে অস্বাভাবিক মৃত্যু ঘটা হরিভক্তি সবসময় বিজ্ঞানকে
যুক্তিবাদকে প্রশ্রয় দেয় আমার অস্তিত্ব, আমার ডাক্তারি দৃঢ়তা সেদিন কেঁপে উঠেছিল ঠক ঠক করে। আমার গ্রাম্য অপ্রতিরোধী সাহস আমার দেহ ত্যাগ করে আগেই পালিয়েছিল বাড়ির দিকে। কোনো মতে সাইকেল ঘুরিয়ে আমি প্রাণপণে ছুটতে থাকি বাড়ির দিকে, আর পেছন থেকে ভেসে আসে হরির নারকীয় অট্ট হাসি। এই ঘটনা আমি গ্রামের কাউকে বলিনি ইচ্ছে করেই। এমনিতেই ভয়ে জবুথবু হয়ে থাকা মানুষজনের আর ভয়ের আঁচে হাওয়া দিতে চাইনি। তবে এখনো লোকজন হরির বাড়ির আশেপাশে দিনের আলোতেও যেতে সাহস করে না। আর রাতের বেলায় অন্য কোনো গ্রামের অজানা পথিক যদি সেই বাড়ির পাশ দিয়ে কখনো হেঁটে যায়, সেও নাকি আলো আঁধারির মাঝে দেখতে পায় জানলার ওই প্রান্তে অন্ধকারে মিশে কেউ যেন তাকে হাত ছানি দিয়ে ডাকছে। পরিত্যক্ত বাড়ির দেওয়ালে পাক খেয়ে ক্রমশ ভারী হয়ে তুলছে দুটি শিশুর পৈশাচিক হাসির শব্দ। ধীরে ধীরে প্রাচীন অভিশাপের মতো শাপগ্রস্ত হয়ে একাকী হয়ে পড়ে আছে হরিবাগদির দোচালা আর খড়ের ছাউনি দেওয়া মেঠো ঘরটা। ওই কঙ্কালসার বাড়িটার দেওয়াল আজও খসে পড়েনি। এই বলে ডাক্তার দাদু তার গল্প বলা থামালেন। আমরা ততক্ষণে ভয়ে ঘেঁষে এসেছি একে অপরের কাছে। ঠিক সেই সময় আমাদের ভয় আরও কয়েক গুণ বাড়িয়ে লোডশেডিং হয় পাড়া জুড়ে। কোনো অজানা পাখি টিটি করতে করতে উড়ে যায় উঠোনের ওপর দিয়ে। আমরা ভয়ে সমস্বরে চিৎকার করে উঠে মামা দাদুকে জড়িয়ে ধরি। আপনি শুনছিলেন লেখক শুভাশিস সাঁতরার কলমে সেই বাড়িটা। গুরুপদ, প্রীতি ও মনোজের চরিত্রে শুভায়ু, প্রীতি ও অভিক, রমাপদ দারোগা ও প্রতিবেশিনীর চরিত্রে নীলাঞ্জন, দেবাশিস ও পৌতুষা, অন্যান্য চরিত্রে রাজ, কাবেরী। সাউন্ড এডিটিং ও মার্জিংয়ে নীলাঞ্জন ও রাজ। এপিসোড ম্যানেজমেন্ট ও অডিও অ্যাডাপ্টেশনে সৌরভ। স্ক্রিপ্টে তুফান। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আজকের মতো আপাতত এ পর্যন্তই। পরবর্তীতে আবারও কোনো নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর সর্বোপরি সাহিত্যে থাকুন। শুভরাত্রি।